নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, যারা দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টির আদর্শগত গুরু বলা যেতে পারে, আরএসএস এর প্রধান মোহন ভাগবত বারবার একটা কথা সম্প্রতিকালে বলছেন যে দেশের সর্বত্র অন্য ধর্মস্থানের নিচে মন্দির আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সারা বিশ্বকে দেখাতে হবে যে আমাদের দেশ, আমাদের সমাজ সহনশীলভাবে বসবাস করে, এবং একই সঙ্গে একথাও বলছেন যে রাম মন্দিরটা ছিল একটা আবেগের বিষয়, জাতীয় আবেগের বিষয়, সেটার সঙ্গে অন্য সর্বত্র দেশের সর্বত্র মন্দির আবিষ্কারের কোনো সম্পর্ক নেই, তুলনা চলে না। ভালো, এরপরে আমরা কি দেখলাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যেটা ইংরেজি মুখপাত্র বলে বলা হয় অর্গানাইজার, সেখানে কিন্তু উল্টো কথা বলা হলো। কি কথা বলা হলো আমি বিস্তারিত একটু পরে বলছি। 24শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর তাদের যে হিন্দি মুখপাত্র পাঞ্চজন্য, তাতে আবার তার উল্টো কথা অর্থাৎ মোহন ভাগবতকে সমর্থন করে কিছু কথা বলা হলো। এতে যারা আরএসএস এর সমর্থক, বিজেপির সমর্থক এবং যারা বিরোধী বা তাদের সম্পর্কে ক্রিটিক্যাল, তাদের সবার মনেই একটা প্রশ্ন জাগে যে আসলে কি হচ্ছে। এটা কি হিন্দুত্ববাদী রাজনীতির অন্তরালে আরএসএস এবং বিজেপির মধ্যে কোনো সংঘাত চলছে, নাকি অনেকে যে কথা বলেন যে আরএসএস যখন যেমন সুবিধা তখন এক এক মুখে এক এক কথা বলে, সকলকে তুষ্ট রাখার জন্য সেরকম কথা বলা হচ্ছে, হিন্দি ভার্সনে এক কথা, ইংরেজি ভার্সনে এক কথা, এরকম প্রশ্ন মানুষের মনে জাগছে। সাংবাদিক হিসেবে আমি এই প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছি আমার সাংবাদিক বন্ধু নির্মল্য মুখোপাধ্যায়, নির্মল্য মুখার্জি। নির্মল্যকে আমি মনে করি যে এই বিষয়ে কথা বলার জন্য বাংলা সাংবাদিকতার যোগ্যতম ব্যক্তি। নির্মল্য, আজকে আমি আর তুমি কথা বলবো, তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। আমি যেটা বললাম, যে প্রশ্নটা তুললাম, এ সম্পর্কে তোমার বক্তব্য আমি শুনতে চাই। একটা জিনিস আমাদের মনে রাখার প্রয়োজন, সেটা হচ্ছে আগামী এই বছর আরএসএস এর 100 বছর পূর্ণ হচ্ছে। আরএসএস ফরমেশন, শতবর্ষে আরএসএস কে ঘিরে এই কন্ট্রোভার্সি গুলো যে তৈরি হচ্ছে, এটা কিন্তু আরএসএস খুব হেলদি বলেই মনে করে প্রথম, ঠিক আছে? সুতরাং যেমন আমরা আলোচনা করছি, হ্যাঁ আমরা যেরকম আলোচনা করছি, এবং বিভিন্ন রকমের ধারা আসুক, কথাবার্তা হোক, সবকিছু, কিন্তু আরএসএস এর নিজস্ব একটা ধারা আছে। সেই ধারাটা কি? সেই ধারাটা হচ্ছে মোহন ভাগবত যেটা বলেছেন যে আরএসএস তার পুরনো ফর্মটা অনেকটা পাল্টে ফেলে তারা একটু লিবারাল ফেস হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চায়। এবং এই যে তুলে ধরতে চাওয়া, এই তুলে ধরতে চাইতে গেলে যেটা জিনিসটা হয় সেটা হচ্ছে অনেকে চায় যে আমি একটা হার্ডলাইন হিন্দু প্যান্থিয়ন ফলো করব। আরএসএস এর যে 36টা অর্গানাইজেশন আছে, এরা কিন্তু ডাইরেক্টলি আরএসএস এর অর্গানাইজেশন সবাই নয়। আরএসএস কোনো একটা শাখা সংগঠন তৈরি করেছে, তার হয়তো কোনো বাই প্রোডাক্ট হিসেবে কোনো একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে। যেমন ধরো বজরং দল, আমরা বলি আরএসএস এর, ওটা আরএসএস এর নয়, ওটা হচ্ছে ভিএইচপি। আরএসএস ভিএইচপি কে তৈরি করেছে, ভিএইচপি বজরং দলকে তৈরি করেছে। এবার বজরং দল বলবে যে কোথায় কোথায় শিবলিঙ্গ আছে এইটা খুঁজে বার করো, কারণ তারা তাদের ওই হার্ড লাইনটা ফলো করবে। একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে বিজেপির রাজনীতি এবং হিন্দুত্ববাদী রাজনীতির একটা ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু যে সবসময় ভালো রেজাল্ট পেয়েছে হার্ড লাইন ফলো করে, এটা নয়। কোনো কোনো সময় সফট লাইন ফলো করে যে ভালো রেজাল্ট পেয়েছে, সেটা নয়। সুতরাং যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিজেপির সঙ্গে এই মুহূর্তে বিজেপি যেখানে দাঁড়িয়ে আছে, বিজেপি 2টো স্টেট ইলেকশন জেতার পরে যে জিনিসটা প্রমাণ করলো আরএসএস, যে নরেন্দ্র মোদী ইররেলেভেন্ট, নরেন্দ্র মোদী ছাড়াও সবকিছু করা সম্ভব হয়। এবং মহারাষ্ট্র এবং হরিয়ানা আরএসএস সেটা প্রমাণ করলো। আরএসএস এর কথা
ঝাড়খণ্ডে শোনা হয়নি। আরএসএস বলেছিল ট্রাইবাল মুখ দিয়ে কাজ করো, তা না হলে হবে না। ওরা স্লোগান ধর্মী করলো, করে যার ফলে পিছিয়ে গেল, ট্রাইবাল মুখ এগিয়ে গেল। যে জিনিসটা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে, এটা হচ্ছে কোর হিন্দুত্ব ফিলোসফির জায়গা। আজকে প্রফুল্ল কেতকর যেটা লিখেছেন, তারপরে তার এক্সপ্লেনেশন দিয়েছেন, পাঞ্চজন্য তার উল্টোটা লিখেছে, এগুলো সবই কিন্তু পার্ট অফ হিন্দুত্ব পলিটিক্স। সুতরাং এই হিন্দুত্ব পলিটিক্সের কখনো প্লাস থাকছে, কখনো মাইনাস থাকছে, কিন্তু আলোচনার মধ্যে চলে যাচ্ছে জিনিসটা। আজকে ধরো আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুসলিম নেতারা বহু উচ্চগ্রামে কথাবার্তা বলছেন, যেগুলো একদম মনে হবে খুব মুসলিম কমিউনাল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে থামাচ্ছেন না, কারণ উনি চান ওই ডিসকাশনটা হোক। আজকে আরএসএস এর যে বোর্ড, সেই বোর্ডকে ডিসব্যান্ড করে দিতে 5 মিনিটও আরএসএস এর সময় লাগবে না, মানে অর্গানাইজারের বোর্ডকে। এবং তার প্রমাণ আমরা আগে পেয়েছি 2013 সালে, যখন নরেন্দ্র মোদীকে একদম মুখ হিসেবে তুলে ধরা হলো, যেটা আরএসএস চাইনি মোটেই, কারণ আরএসএস এর অন্য কোনো প্ল্যান ছিল। তখন কি হলো, গোটা ভারত প্রকাশন বোর্ডটাকেই তারা খারিজ করে দিল। এবং আমার বন্ধু যার সঙ্গে আমি কাজ করেছি ইন্ডিয়ান এক্সপ্রেসে, আর বালাশঙ্কর তখন এডিটর ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে জগদীশ উপাসনে বলে একজনকে আনা হলো। সেই উপাসনেও আবার পরে চলে গেলেন, তারপরে প্রফুল্ল কেতকর এসছে। সুতরাং আরএসএস এটাকে প্রমোট করছে। প্রমোট করে কি করছে? আরএসএস কেন ক্ল্যাম্প ডাউন করছে না? তোমাকে উল্টো দিক থেকে ভাবতে হবে। আরএসএস কে যদি তুমি বুঝতে চাও, হোয়াট আরএসএস ইজ নট ডুইং, সেইখান থেকে বোঝার চেষ্টা করো, তাহলে সেটাই বোঝাও, তাহলে বুঝি। হ্যাঁ, এবার আরএসএস এর কে ধরে যে কনফিউশনটা তৈরি হচ্ছে, আরএসএস সেটা কেন কাউন্টার করছে না? কাউন্টার তো করতেই পারে, আরএসএস কিছুতেই কাউন্টার করছে না। কে কি বলছে না বলছে, আরএসএস দিচ্ছে না। তার কারণ কি, যখনই প্রফুল্ল কেতকরকে কাউন্টার করবে, তখনই প্রমাণ হয়ে যাবে অর্গানাইজার তার মুখপাত্র। যখনই পাঞ্চজন্যকে সাপোর্ট করবে, তখনই প্রমাণ হয়ে যাবে ওটা তার মুখপত্র। এটা আরএসএস চায় না। আরএসএস এর একটাই মুখপত্র, যেটা আরএসএস এর ভেতরের মানুষরা পান এবং পড়েন, সেটার নাম হচ্ছে সংঘ সমাচার। এই সংঘ সমাচার এটা একদম প্রাইভেটলি দেওয়া হয়, কেউ জানতে পারে না এই বিষয়ে। সেখানে বহু কিছু বলা থাকে, যেমন কমিউনিস্ট পার্টির পার্টি চিঠি আমরা জোগাড় করতাম, এটাও ঠিক তাই। স্ট্রাকচারটা ভীষণ রকম একটা আইকনোক্লাস্টিক স্ট্রাকচার, সেইখান থেকে বেরোতে হবে। তোমাকে যদি আরএসএস কে বুঝতে হয়, আরএসএস যে এগুলো অ্যালাউ করছে, সেটা অ্যালাউ করার মূল কারণটা কি? নির্মল, এটুকু বোঝা যাচ্ছে যে আরএসএস দুরকম কথাবার্তা বলেই অ্যালাউ করছে, তুমি যেটা বলছো, কারণ তাতে তাদের কোনো অসুবিধা নেই, চর্চাটা বাড়ছে, যে চর্চার ফলে তাদের নিয়ে সামগ্রিকভাবে তাদের নিয়ে বৃহত্তর সমাজে কথাবার্তাটা বেশি হচ্ছে। তুমি তো সংঘ সমাচারের দীর্ঘদিনের পাঠক এবং বিশ্লেষক, তুমি বলো যে সত্যি সত্যি আরএসএস কোনটা চাইছে, এটা আমি জানতে চাই। না শোনো, এই প্রসঙ্গে আজ পর্যন্ত সংঘ সমাচার কিচ্ছু বলেনি। একটাই কথা বলেছে, তুমি যদি rss.org ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে দেখবে যে বক্তব্যগুলো রাখা হয়েছে, লাস্ট হচ্ছে ওদের সরকার্যবাহ হোসাবালে, দত্তাত্রেয় হোসাবালের যে বক্তব্য, সেটা বাংলাদেশ নিয়ে আছে। তারপরে আর নতুন করে কোনো বক্তব্য ওখানে তুলে ধরা হয়নি। তার মানে যে আলোচনাগুলো হচ্ছে, সেগুলোকে ওরা অ্যাপ্রুভ করে কিংবা করে না, ইট ইজ ফর ইউ টু ডিসাইড। তুমি আমি আলোচনা করে সেটা ঠিক করতে পারি। মানে এটা নিয়ে একটা কনফিউশন চলুক কি না চলুক, আমরা ওইটার মধ্যে ঢুকবো না। উই আর বিং ডিসকাসড। এইটা যত বাড়ছে, একজনের মুখ তত ছোট হচ্ছে, তার নাম নরেন্দ্র মোদী, আর একজনের নাম হচ্ছে অমিত শাহ। ওই মুখ দুটো ছোট হয়ে যাচ্ছে। আরএসএস কিন্তু আবার ফোকাসে চলে আসছে। নরেন্দ্র মোদী যে আরএসএস কে প্রায় খেয়ে ফেলেছিল বলে ধরে নেওয়া হচ্ছিল, সেই আরএসএস এর মুখটা আবার সামনে আসছে, নরেন্দ্র মোদীর মুখটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। যদিও নরেন্দ্র মোদী আরএসএস এর প্রচারক, এবং আমি বলছি না উনি ওর বিরোধী,
কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে ইম্পর্টেন্সের দিক দিয়ে, সব দিক থেকে। এই আরএসএস যেমন ধরুন আমি তোমাকে বলছি, অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, আমার দর্শকরা একটা জিনিস খেয়াল করবেন, সেই সময় আরএসএস এর প্রধান ছিলেন কুপ্পহলি সুদর্শন। সুদর্শনজি খুব ভালো করে চিনতেন এবং আমাকে বলেছিলেন যে একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে বাজপেয়ীজি যদি হিন্দুত্ব ছেড়ে দেয় 1999 পরে 2004 ভোটে, তাহলে বাজপেয়ীজির পতন হয়ে যাবে। বাজপেয়ীজি লিবারাল ফেসটা তুলে ধরার চেষ্টা করছে। এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু লিবারাল ফেসটা চায় না আরএসএস এর কাছ থেকে, বিজেপির কাছ থেকে। তারা হিন্দুত্ব ফেসটাই চায়। আজকে যদি কংগ্রেসের মতো করে বাজপেয়ী ভাবতে শুরু করে, তাহলে কংগ্রেসই জিতবে, এবং কংগ্রেস জিতেছিল 2004-এ। সুতরাং আজকে আরএসএস যে লাইনটা নিচ্ছে, এই লাইনটা কিন্তু খুব ডিফিউজ লাইন। এই লাইনটা 100 বছরে আরএসএস এর যে লাইনটা হবে, সেই লাইনটা মোহন ভাগবত অলরেডি বলে দিয়েছেন যে ইট উইল হ্যাভ আ লিবারাল ফেস। এবং আমরা যেটা করতে চাই, আমরা 100 বছরে ভারতবর্ষকে গ্লোবালাইজ করতে চাই। আমরা লোকালাইজ, রিজিওনালাইজ এবং ন্যাশনালাইজ করতে চাই না। ন্যাশনালিজম থেকে আমরা ইন্টারন্যাশনালিজমের দিকে যাব, যার জন্য গোলওয়ালকারের মেইন যে টেক্সট, সেই টেক্সটের 3টে প্রধান শত্রুকে ওরা চেঞ্জ করে দিয়েছে, একজনকে বাদ, দুজনকে চেঞ্জ করে দিয়েছে। একটা হচ্ছে, ফার্স্ট ছিল মুসলিমস, ওটাকে ইসলামিক ফান্ডামেন্টালিজম করলেন। তারপরে কি করলো, ক্রিশ্চিয়ানিটি, ওটা ক্রিশ্চিয়ান ইভাঞ্জেলিজম করলেন। শুধু কমিউনিস্টদেরটা ওরা চেঞ্জ করলেন না, ওরা বললেন এরা তো ধর্ম মানে না, আর এদের দর্শনটা পুরোটাই বিদেশি দর্শন, এবং কোনোভাবেই এটা আমাদের সোসাইটির সঙ্গে মেলে না। সুতরাং ওই জায়গাটাকে আমরা থ্রেট হিসেবে দেখি, শত্রু না, আমরা থ্রেট হিসেবে দেখছি। তার মানে আমার মধ্যে যদি কমিউনিস্ট থাকে, তাকে সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে ফেলতে হবে এমন নয়। ওই কমিউনিজমকে তারা বাড়তে দেবে। বাড়তে দিয়ে কি করবে, একটা জিনিসই করবে, তারা ওটাকে ঘিরে নেবার চেষ্টা করবে। কিভাবে, শ্রমিক, কৃষক, এই দুটো তো কমিউনিস্টরা যে সামাজিক আন্দোলন করে, সেই আন্দোলনটাকে ধরে নেওয়া। মন্দির মসজিদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, যেটা মানে মোহন ভাগবত বললেন, প্রত্যেকটা মসজিদের আন্ডারে তোমরা শিবলিঙ্গ খুঁজছো কেন? এটা তো তোমার কাজ নয়। সেটা পাঞ্চজন্য রিফ্লেক্ট করলো, আর অর্গানাইজার ঠিক তার উল্টোটা কথা বলে একটা হার্ডলাইন নিল, নিয়ে পরে এক্সপ্লেনেশন দিল যে না, আমরা এটা বলতে চাইনি, অমুকটা বলতে চেয়েছি। এবার ডিওয়াই চন্দ্রচূড় একটা জাজমেন্ট দিয়েছে ওয়ারশিপ অ্যাক্ট নিয়ে। সেই জাজমেন্ট কি, সার্ভেতে কোনো অসুবিধা নেই, নেচারটা তুমি চেঞ্জ করতে পারবে না। আইনে বলা আছে তুমি নেচার চেঞ্জ করতে পারবে না, কিন্তু সার্ভে তো করা যাবে না, সেটা তো বলেনি। ওরা ওই সুযোগটা নিল, এবং ওই সুযোগটা নিয়ে যে জিনিসটা করছে, ওরা বলছে আমাদের সার্ভেটা করতে দাও, করতে দিয়ে ওরা হিন্দুত্বটাকে কায়েম করতে চায়। এবার মোহন ভাগবত কিংবা দত্তাত্রেয় হোসাবালে, তুমি যদি এদের স্টেটমেন্ট গুলো ফলো করো, তুমি দেখবে সব লিবারাল স্টেটমেন্ট। বাংলাদেশে এত কিছু হচ্ছে হিন্দুদের ওপর, কিন্তু তুমি ওখানে দেখবে প্রত্যেকটা জায়গায় হোসাবালে বলেছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু। হঠাৎ অন্যান্য সংখ্যালঘুর জন্য আরএসএস এর ভালোবাসাটা কেন, ওয়াই? তার কারণ হচ্ছে আরএসএস নিজেকে একটু লিবারালাইজ, একদম লিবারাল করে রাখতে চায়। তা না হলে এই যে 100 বছরে আরএসএস ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এইটা প্রমাণ করা যাবে না। সুতরাং হিন্দুত্ব লাইনটা এরা ফরচু করুক, ভোট করার জন্য করুক, আমি আমার এক্সপ্যানশনটা করে যাব। ইট ইজ নট নেসেসারি দ্যাট হোয়াট বিজেপি উইল ডু, আই উইল হ্যাভ টু ডু। বিজেপি ক্ষমতায় আসার পরে, নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর, আরএসএস এর শাখা ভারতবর্ষে সব থেকে বেশি বেড়েছে। আগে 41,000 ছিল, এখন প্রায় 62,000 শাখা হয়ে গেছে, এবং সব স্টেটেই আছে ঘুরিয়ে ফিরে। সুতরাং নরেন্দ্র মোদীর এই একক আশাটা, হিন্দু কথাটা, হিন্দুত্ব কথাটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। এই মাত্রাটাকে যাতে কেউ হাইজ্যাক না করে নিতে পারে, আরএসএস ওই জন্য খুব কায়দা করে, খুব ছলে বলে কৌশলে ওটাকে লিবারালাইজ করার চেষ্টা করছে।
তুমি যত হার্ড লাইন নিতে যাবে তোমার সঙ্গে জামাতের কোনো তফাৎ থাকবে না, তোমার সঙ্গে অন্যান্য ফান্ডামেন্টাল অর্গানাইজেশনের কোনো তফাৎ থাকবে না। আরএসএস ইজ নট আ ফান্ডামেন্টাল অর্গানাইজেশন, ইট ইজ আ গ্লোবাল অর্গানাইজেশন। এইটা বোঝানোর জন্য এই ভাবমূর্তিটা তুলে ধরার চেষ্টা করছে।